আসসালামু আলাইকুম। এইচএসসি একাডেমিক ইতিহাস দ্বিতীয় পত্র কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়াশোনা করছিলাম শিল্প বিপ্লব নিয়ে। শিল্প বিপ্লবের আজকে লেকচার 2। আমরা আজকে জানবো শিল্প বিপ্লবের কারণ কী ছিল এবং শিল্প বিপ্লবের যে সংশ্লিষ্ট আবিষ্কারগুলো ছিল সেগুলো আসলে কী ছিল সেগুলো সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমরা দেখি আমাদের প্রথম টপিক আজকে শিল্প বিপ্লবের কারণ। শিল্প বিপ্লবের কারণ কী ছিল সেটা আমরা ইতিমধ্যে কিছু কিছু জিনিস বুঝেছি বা পড়েছি যে আমাদের নতুন নতুন আবিষ্কার ওই সময়ে ব্রিটেনে বা ইংল্যান্ডে বিভিন্ন ধরনের নতুন নতুন আবিষ্কার কৃষি বিপ্লব কে ত্বরান্বিত করেছিল এবং সেখান থেকে শিল্প বিপ্লবের পথটাকে উন্মুক্ত করেছিল। আমরা দেখব শিল্প বিপ্লবের কারণগুলো সম্পর্কে আজকে আরেকটু ডিটেলে জানবো, জেনে আমরা শিল্প বিপ্লবের কারণ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করার চেষ্টা করব। চলুন শুরু করি। আমরা আজকে দেখি শিল্প বিপ্লবের কারণটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আসলে বিভিন্ন ধরনের মতভেদ রয়ে গেছে। কি কি দেখো, অনেক ইতিহাসবিদের মতে ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডের সংযুক্তি, পিউরিটানদের রাজনীতি থেকে নির্বাসিত হয়ে শিল্প, ব্যবসা বাণিজ্যে আত্মনিয়োগ, তারপর অভিজাত সম্প্রদায়ের আগ্রহ, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, ভৌগোলিক সুযোগ সুবিধা শিল্প বিপ্লবের অন্যতম কারণ। কিন্তু ব্রিটিশ ইতিহাসবিদ এরিক হবসবম বলেন এই মতের সাথে পুরোপুরি একমত না। তিনি প্রশ্ন করেছেন যদি তাই হবে তবে সাইলেশিয়া ও রুর অঞ্চলে প্রচুর কয়লা ও লোহার খনি থাকা সত্ত্বেও জার্মানিতে শিল্প বিপ্লবটা আসলে কেন ঘটে নাই। স্কটিশ ইংরেজ যে সম্মেলন সেখানে তিনি যদি স্কটিশ ইংরেজ সম্মেলন যদি শিল্প বিপ্লবের কারণ হয়ে থাকে তবে শিল্প বিপ্লব 18 শতকে না হয়ে 17 শতকে হওয়া প্রয়োজন ছিল। আবার প্রাকৃতিক শক্তি যদি শিল্প বিপ্লবের কারণ হতো তাহলে এতদিন শিল্প বিপ্লব থেমেছিল কেন। এই প্রশ্নের উত্তরগুলো জবাব খুঁজতে গিয়ে আমরা দেখতে পাই। এই যে দেখো, জবাব খুঁজতে গিয়ে আধুনিক ইতিহাসবিদরা শিল্প বিপ্লব সংগঠনের মৌলিক কিছু কারণের কথা উল্লেখ করেছেন। তারা মনে করেন মূলধন বা পুঁজি, শিল্প পণ্যের বর্ধিত চাহিদা, প্রযুক্তির উন্নয়ন, সহায়ক প্রাকৃতিক পরিবেশ, শিল্পের কাঁচামাল ও জ্বালানির সহজলভ্যতা, অনুকূল ধর্মীয় রাজনৈতিক পরিবেশ, এইসব সম্মিলিতভাবে শিল্প বিপ্লবের যে উপযুক্ত ক্ষেত্র সেটাকে প্রস্তুত করেছে। ঠিক আছে, তৎকালীন সাম্রাজ্যবাদী ইংল্যান্ড তার অসম ও শোষণমূলক বাণিজ্য থেকে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হয়। এর ফলে ইংল্যান্ডে অনেক মূলধনী ব্যাংক গড়ে ওঠে যারা শিল্প স্থাপনে মূলধনের যোগান দেয়। আবার কৃষি বিপ্লবের ফলে উদ্বৃত্ত পণ্য বিক্রয় করে কৃষকেরা সচ্ছলতা লাভ করে। আবার তারা শিল্পদ্রব্য ক্রয়ে আগ্রহ প্রকাশ করে। দেখা যায় যে এইভাবে ধীরে ধীরে তোমার শিল্প পণ্য উৎপাদন এবং সেটা যে তোমার কেনা, ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে শিল্প বিপ্লবের যে ক্ষেত্রটা সেটা আসলে প্রসারিত হয়। স্পিনিং যন্ত্র, বাষ্পীয় ইঞ্জিন, লোহা গলানোর বেসামার কৌশল, তারপর স্টিফেনসনের রেল ইঞ্জিন ইত্যাদি আবিষ্কার কলকারখানা পরিচালনা ও পরিবহন ব্যবস্থার উন্নতিটা কি করে, ত্বরান্বিত করে বা ঘটায়। ইতিহাসবিদদের মতে ইংল্যান্ডের বাক স্বাধীনতা, মুক্ত পরিবেশ, বিজ্ঞান ও দর্শন চর্চা, সাহিত্য সংস্কৃতিতে অগ্রগতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের অবাধ নীতি শিল্প বিপ্লবের সহায়ক হয়েছিল। তাছাড়া জন্মহার বৃদ্ধি ও মৃত্যুহার কমে যাওয়ায় 18 শতকের শেষ ভাগে ইংল্যান্ডের জনসংখ্যাও কি হয়, বেড়ে যায়। জনসংখ্যা বৃদ্ধির কারণে গ্রামে কাজের অভাব দেখা দেয়। তারপর তোমার পাশাপাশি ভূমি বেষ্টনী প্রথার প্রসারের ফলে ভূমিহীন যে দিনমজুররা তাদের সংখ্যাও কি অনেক বেড়ে যায়। তো তারা তখন কোথায় যায়, তারা শহরে চলে আসে, তারা শহরে পাড়ি জমায় এবং একসময় দেখো মাথাপিছু আয় বেড়ে যাওয়ার ফলে তাদের ক্রয় ক্ষমতা যেটা আছে সেটাও বৃদ্ধি পায়। এইভাবে তাদের মধ্যে শিল্প পণ্যের চাহিদাটা তৈরি হয়। ইতিহাসবিদরা কৃষি বিপ্লবকে শিল্প বিপ্লবের পূর্ব শর্ত হিসেবে চিহ্নিত করেছে। ইংল্যান্ডের 18 শতকে শিল্প বিপ্লবের পূর্বে 16-17 শতকে কৃষি বিপ্লব ঘটেছিল। এর ফলে কাঁচামালের বাজার বা যোগান ও শিল্প শ্রমিকের অভাবটা কি হয় নাই, অভাব হয় নাই। ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এইসব শিল্পোন্নত দেশের ইতিহাস এই সাক্ষ্যই দেয় যে কোনো একটি কারণ বা একটা স্পেসিফিক কারণ আসলে শিল্প বিপ্লবটাকে ঘটায় নাই। অনেকগুলো উপাদানের মাধ্যমে ধীরে ধীরে শিল্প বিপ্লবের পথটা কি হয়েছিল, উন্মুক্ত হয়েছিল বা শিল্প বিপ্লবের যে ক্ষেত্র সেটা প্রস্তুত হয়েছিল। তারপর আমরা দেখি শিল্প বিপ্লব সংশ্লিষ্ট যে আবিষ্কারগুলো ছিল সেই আবিষ্কারসমূহ আসলে কি। চলো আমরা এটা একটু ভালো করে পড়ি। আমরা দেখি শিল্প বিপ্লবের সময় যে আবিষ্কৃত হয়েছিল সে বাষ্পীয় ইঞ্জিনটা আসলে দেখতে কীরকম ছিল। তারপর দেখো শিল্প বিপ্লবের সময় আবিষ্কৃত ওয়াটার ফ্রেমটা ছিল এরকম, লেদ মেশিন, এই সমস্ত কিছুর মাধ্যমে আস্তে আস্তে বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলো সেগুলোও কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রটাকে ত্বরান্বিত করেছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয় কিছু বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তিগত উৎকর্ষের উপর ভিত্তি করে। তখন দেশটির বড় শিল্পগুলো ছিল বস্ত্র, লৌহ ও তোমার কয়লা ভিত্তিক। তাই দেখা যায় প্রাযুক্তিক উৎকর্ষ ঘটেছিল মূলত এই তিনটা শিল্পকে কেন্দ্র করে। শিল্প বিপ্লব সময়ের আবিষ্কারগুলো দেখো এরকম,
1733 সালে কলের মাকু আবিষ্কার করেন। এভাবে হচ্ছে তিনি সুতা কাটা বা হচ্ছে তোমার বস্ত্র বয়ন যন্ত্র আবিষ্কারের মাধ্যমে বস্ত্রশিল্প যেটা ছিল সেটাকে হচ্ছে তোমার কি করছে, ত্বরান্বিত করেছিল। 1760 সালে 1747 সালে আরও কিছু উন্নয়ন হয় যাতে আগের তুলনায় দ্বিগুণ গতিতে বয়ন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়। 1760 সালে জন কের পুত্র রবার্ট কে ড্রপ বক্স আবিষ্কার করেন। ল্যাঙ্কাশায়ারে এই যন্ত্রটির ব্যাপক ব্যবহার শুরু হয়। ইতিমধ্যে লুইস পল এবং জন ওয়াট এক ধরনের রোলিং মেশিন আবিষ্কার করেন। যন্ত্রটির সাহায্যে ওল থেকে আরও মোটা কাপড় উৎপাদন করা সম্ভব হয়। 1764 সালে ল্যাঙ্কাশায়ারের স্ট্যানহিলের জেমস হারগ্রিভ স্পিনিং মেশিন স্পিনিং জেনি নামে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র আবিষ্কার করেন। এটাই ছিল প্রথম সুতা কাটার মাকু, যাতে বহু টাকু ব্যবহার করা সম্ভব হয়। মানে অনেকগুলা হচ্ছে তোমার সুতা কাটার যে স্পিনিং মেশিন যেটা আছে, সুতা কাটার যে ইয়াটা, সেটাকে আমরা টাকু বলতেছি। তো ওইখানে হচ্ছে অনেকগুলো টাকু ইউজ করা পসিবল হইতো। তো স্পিনিং জেনির মাধ্যমে 10 জন তাঁতির কাজ আসলে একজন তাঁতিকে দিয়ে করানো সম্ভব ছিল। ঠিক আছে, এই যন্ত্রে মানুষের হাতের মানে এই যন্ত্রটা আসলে মানুষের হাতের ব্যবহার ছাড়াই চলতে পারতো। এর কয়েক বছর পর 1769 সালে রিচার্ড আর্করাইট ওয়াটার ফ্রেম নামে একটা যন্ত্র আবিষ্কার করেন, যা দৈহিক শ্রমের পরিবর্তে জলশক্তি দিয়ে চালানো যেত, এবং এটা ছিল স্পিনিং ফ্রেমের যান্ত্রিক যে সংস্করণ সেটা। এই ওয়াটার ফ্রেম যন্ত্র আবিষ্কারের ফলে সঠিক ঘনত্বে সুতা উৎপাদন করা সম্ভব হয়। মানে আমার যে ঘনত্ব দরকার সেটাই হচ্ছে আমি এক্স্যাক্ট পাচ্ছি, যেই ইন্টেন্সিটি বা যে যতটুকু মোটাত্ব বা পুরুত্ব দরকার সেটা। এই যন্ত্র দিয়ে সে সময়ের অন্য যে কোনো হস্তচালিত যন্ত্রের তুলনায় বেশি শক্ত সুতা উৎপাদন করা যেত। এরপর স্যামুয়েল ক্রম্পটন 1779 সালে স্পিনিং জেনি ওয়াটার ফ্রেমটাকে হচ্ছে সমন্বয় করেন, একটা মানে দুইটাকে একসাথে করে মিউল নামে একটা যন্ত্র আবিষ্কার করেন, যন্ত্র তৈরি করেন। এটাও হচ্ছে তোমার জলশক্তির সাথে চলতো। মিউল যন্ত্রটি একই সাথে সুতা কাটা এবং বস্ত্রবয়ন দুইটাই করতে পারতো, যেহেতু দুইটা যন্ত্রের সমন্বয় ছিল। এটি সস্তায় হস্তচালিত সুতাকলের চেয়ে উন্নত সুতা ও শক্ত কাপড় তৈরি করতে সক্ষম হয়। ইংল্যান্ডের উন্নত মানের ক্যালিকো কাপড় হচ্ছে তোমার উৎপাদন করতে সক্ষম হয়। তারপর কি হয় দেখো, তবে তাঁতশিল্পে সত্যিকারের যে গতিটা সেটা কখন আসে দেখো, 1750 সালে অ্যাডমান্ড কার্পরাইটের পাওয়ার লুম আবিষ্কারের মাধ্যমে। এই যন্ত্রের সাহায্যে 40 জন তাঁতের সমপরিমাণ কাজ করা সম্ভব ছিল। একই সঙ্গে দ্রুত গতির কাপড় ছাপাইয়ের যন্ত্র আবিষ্কৃত হয়, যাতে হচ্ছে 100 ছাপাইয়ের কাজ একদিনে করা যেত। এর ফলে সুতা তৈরির খরচ শতকরা 9 থেকে 10 ভাগ এবং শ্রমিকের প্রয়োজন 4 থেকে 5 ভাগ হ্রাস পায়। এই সময় কাপড় ধুলাইয়ের জন্য চাপান যন্ত্র আবিষ্কৃত হয়। এলিফ হুইটনি তুলা থেকে দ্রুত বীজ ছাড়ানোর জন্য কটন জিন আবিষ্কার করেন। এটি সুতার উৎপাদন অনেক হচ্ছে বাড়িয়ে দেয়। এই সমস্ত আবিষ্কারের ফলে মাত্র 35 বছরের মধ্যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে 10 লাখ পাওয়ার লুমে 93,30,000টি সুতা কাটার টাকু যুক্ত হয়। এতে শিল্পের কাঁচামাল উৎপাদনের শ্রমশক্তির উপর নির্ভরশীলতা হচ্ছে তোমার ব্যাপকভাবে হ্রাস পায়। মানে একদম হচ্ছে একদম খুব বেশিভাবে হচ্ছে এটা কমে যায়। 1830 সালের মধ্যে ব্রিটেনের কাঁচা তুলার আমদানি 8 গুণ বৃদ্ধি পায়। অপরদিকে পরিশোধিত তুলার রপ্তানি বেড়ে দ্বিগুণ হয়। তারপরে মানুষের বাষ্পীয় যে ইঞ্জিন সেটার আবিষ্কারের মাধ্যমে কি হয় দেখো, মানুষের কায়িক শ্রমের পরিবর্তে জলশক্তি ও বায়ুশক্তিকে কাজে লাগিয়ে সুতা কাটা ও বস্ত্রবয়নের কিছু অসুবিধা ছিল। যেমন হচ্ছে সব জায়গায় এবং সব সময় তো জল আর বায়ু হচ্ছে অ্যাভেলেবল থাকতো না বা সহজলভ্য ছিল না। ফলে উৎপাদনটা হচ্ছে তোমার প্রকৃতির খেয়ালের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই অসুবিধা দূর করার জন্য গবেষণা চলতে থাকে, এবং এরই প্রেক্ষাপটে 1765 সালে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিনটা হচ্ছে আবিষ্কার করেন। পিস্টন চালিত এই যন্ত্রের সাহায্যে ভারী যন্ত্র চালানো সম্ভব হতো। এটা ছিল 1712 সালের আগে টমাস নিউকমের তৈরি স্টিম পাওয়ার প্ল্যান্টের স্টিম ইঞ্জিন ধারণার সাথে কতগুলো মৌলিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে তৈরি করা একটা নতুন যন্ত্র। 1784 সালে এর দ্বিগুণ শক্তিসম্পন্ন বাষ্পীয় ইঞ্জিন তৈরি হয়। জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন কার্যতই শিল্পের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটায়। ডেভিড টমসনের মতে শিল্প বিপ্লবের ভিত্তিটাই ছিল আসলে বাষ্পের দ্বারা যন্ত্রের চালনা। তারপর কি হয় দেখো, এখানে হচ্ছে স্টিম ইঞ্জিনের সংস্কার ঘটিয়ে আমরা হচ্ছে বিম ইঞ্জিন তৈরি করি, এবং পরবর্তী সময়ে টেবিল ইঞ্জিন আবিষ্কৃত হয়। এই ধারাবাহিকতায় 19 শতকে রিচার্ড ট্রেভিথিক ও অলিভার ইভান্স উচ্চ চাপযুক্ত নন কনডেন্সড স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। এর ফলে ইঞ্জিন ও বয়লারকে একটা ইউনিটের অধীনে এনে বাষ্পীয় নৌযান এবং রেলের লোকোমোটিভ ইঞ্জিন তৈরি করা সম্ভব হয়। আর স্টিম ইঞ্জিনের প্রথম স্বপ্নদ্রষ্টা হলেন একজন গ্রিক। খ্রিস্টীয় প্রথম শতকে হিরো অব আলেকজান্দ্রিয়া প্রাচীন ধরনের স্টিম টারবাইন আবিষ্কার করতে সক্ষম হয়। 1698 সালে টমাস সাবরে প্রথম একটি স্টিম পাম্প প্যাটেন্ট করেন। 1712 সালে এটির উন্নত সংস্করণ বের হয়, এবং এটা করে হচ্ছে তোমার টমাস নিউকমেন। তবে আধুনিক স্টিম ইঞ্জিন বলতে যেটা বোঝায় না, সেটা আবিষ্কার কিন্তু হচ্ছে জেমস ওয়াটি। ওকে, তারপরে দেখো
কয়লা ও লৌহ শিল্পর মাধ্যমে কিভাবে হয়? কয়লা ও লৌহ ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রাণ, মানে হচ্ছে তোমার প্রাণ শক্তি, ওকে, প্রাণবিন্দু। ইংল্যান্ডের খনিজ কয়লা উন্নত মানের ছিল না, তো 1709 সালে আব্রাহাম ডার্বি খনিজ কয়লাকে পুড়িয়ে কোক কয়লা নামে এক ধরনের কয়লা উৎপাদন করে বা কয়লা তৈরির পদ্ধতি আবিষ্কার করে, যেখানে প্রচুর তাপ পাওয়া যেত এবং ফলে কি হয়, উৎপাদনটা বেড়ে যায়। কাঠ কয়লার বদলে কোক কয়লার ব্যবহার জ্বালানি খরচ বিপুলভাবে হ্রাস করে। ইংল্যান্ডের মানে ইংল্যান্ডের খনিতে প্রাপ্ত যে হচ্ছে লোহা, সেটাও কিন্তু তেমন উন্নত মানের ছিল না। ফলে সুফিল্ডের বাসিন্দা হেনরি বেসামার্ক আকরিক লোহা শোধন করে বিশুদ্ধ লোহা ও ইস্পাতের পিণ্ড তৈরির কৌশলটা আবিষ্কার করে। ফলে কি হয় দেখো, তার লোহার আকরিক শোধনের পদ্ধতি বেসামার প্রসেস নামে পরিচিত। বেসামার প্রসেস 1760 সালে স্মিটন লোহা গলানোর চুল্লি আবিষ্কার করেন। বেঞ্জামিন হ্যান্সম্যান এবং হেনরি কর্চ ইস্পাত গলানোর পদ্ধতি আবিষ্কার করেন। এইসব আবিষ্কারের ফলে ইংল্যান্ড বিশ্বের সর্বোচ্চ লোহা উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত হয় বা পরিণত হয়। তারপরে কি হয় দেখো, রেল ইঞ্জিন ও রেলপথ আবিষ্কৃত হয়। 1814 সালে ব্রিটিশ সিভিল ইঞ্জিনিয়ার জর্জ স্টিফেনসন স্টিম ইঞ্জিনকে ব্যবহার করে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এটা লোহার পাতের উপর 8টা কামরা নিয়ে 30 মাইল বেগে চলতে পারত। এই আবিষ্কারের ফলে যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়, মানে খুবই দ্রুত এখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া তখন সম্ভব হয়। এরপর ব্রিটেন ইউরোপের অপর রাষ্ট্রে ব্রিটিশ পুঁজি, যন্ত্রপাতি ও কারিগর নিয়ে রেলপথ হচ্ছে তোমার স্থাপনে সহায়তা করে। এভাবে রেলপথের রপ্তানি ব্রিটেনের একটি শক্তিশালী রপ্তানি বাণিজ্যে পরিণত হয়। গ্যাসবাতির আবিষ্কার দেখো, গ্যাসবাতির ব্যবহার প্রথম শুরু হয় 1812 থেকে 20 সময়কালে লন্ডনে। উইলিয়াম মার্ডক গ্যাসবাতি আবিষ্কার করলে কলকারখানা যেগুলো ছিল সেগুলোতে হচ্ছে রাতের বেলা উৎপাদন কার্য করা সম্ভব হয়। দেখো, রাতে অধিক সময় চালু রাখা সম্ভব হয়। শহর নগরের রাস্তাগুলো রাতের বেলা আলোকিত করা হতো। 1815 সালে হ্যামফ্রি ডেভিস সেফটি ল্যাম্প আবিষ্কৃত হলে খনিতে মজুরেরা নিরাপদে কাজ করতে সক্ষম হয়। এর ফলে কয়লা উৎপাদন কি হয়, আগে যেতে অনেক বেশি বেড়ে যায়। তারপরে আমরা হচ্ছে লেদ মেশিনের ব্যবহার দেখব। ইংল্যান্ডের শিল্প বিপ্লব খুচরা যন্ত্রাংশের প্রয়োজনীয়তা সৃষ্টি করে। এইসব প্রয়োজন মেটানোর জন্য 19 শতকের শুরুতে প্ল্যানিং মেশিন, স্লটিং মেশিন, শপিং মেশিন, মিলিং মেশিন ইত্যাদি আবিষ্কৃত হয়। লেদ মেশিন হচ্ছে তোমার নির্মাতাদের মধ্যে নেতৃস্থানীয় ছিলেন জোসেফ হোয়াইট ওয়ার্থ, ওকে। কাঁচ শিল্প চান্স ব্রাদার্স কর্তৃক শীট গ্লাস আবিষ্কৃত হলে জানালার কাঁচ, কাচের থালাসহ কাচের বিবিধ উপকরণ প্রস্তুত করা সম্ভব হয়। এর ফলে ভবনগুলোতে ভারী উপাদানের দেয়াল নির্মাণের পরিবর্তে হালকা অথচ মজবুত কাচের দেয়াল ব্যবহার করা সম্ভব হয়। এর ফলে ভবনগুলোতে অধিক স্থান কাজে লাগানো সহজ হয়। লন্ডনের যে ক্রিস্টাল প্যালেস আছে, এটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। তারপর হচ্ছে নৌযোগাযোগের ক্ষেত্রে যদি আমরা দেখি, 1807 সালে মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক রবার্ট ফুলটন বাষ্পচালিত নৌকা আবিষ্কার করেন। এই নৌকা ঘন্টায় 4 মাইল বেগে হচ্ছে তোমার চলতে সক্ষম ছিল। এই সময় ব্রিটিশ প্রকৌশলী জেমস ব্রেন্টলি খাল খনন করার যান্ত্রিক উপায় বের করেন। স্টিফেনসনের রেল ইঞ্জিনের পরপরই সাভানা নামে প্রথম বাষ্পীয় জাহাজ তৈরি হয়। 1819 সালে এই জাহাজ প্রথম আটলান্টিক মহাদেশ পাড়ি দেয়। সড়ক যোগাযোগের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব ব্রিটিশ প্রকৌশলী টমাস টেলফোর্ড ও ম্যাকাডাম পাথর, ইট ও পিচ দ্বারা এক ধরনের পিচ ডালা সড়কপথ নির্মাণ করতে বা নির্মাণ কৌশল আবিষ্কার করেন। 1813 সালে ব্রিটিশ প্রকৌশলী উইলিয়াম হেডলি পাফিং বিলি নামে একটা গাড়ির ইঞ্জিন তৈরি করেন, যা হচ্ছে শীত বর্ষা সবসময় কি হয়, চলতে সাহায্য করে। এইভাবে রাসায়নিক দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি বিপুল পরিমাণে রাসায়নিক দ্রব্যাদির আবিষ্কার শিল্প বিপ্লবের অন্যতম দিক। এক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল 1746 সালে ব্রিটিশ রসায়নবিদ ও উদ্ভাবক জন রবার্টের সালফিউরিক অ্যাসিড। 1790 সালে ফরাসি রসায়নবিদ নিকোলাস ল্যাব্রেস আবিষ্কার করেন সোডিয়াম কার্বনেট। এই দুটি আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুটির উপর ভিত্তি করে অপর অনেকগুলো রাসায়নিক দ্রব্য হচ্ছে তোমার প্রস্তুত হয়। সালফিউরিক অ্যাসিড হচ্ছে লোহা ও স্টিল শোষণে ব্যবহৃত হতো, কাপড় সাদা করতে সাহায্য করতো। আর সোডিয়াম কার্বনেট কাঁচ, বস্ত্র, সাবান এবং কাগজ শিল্পের অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ ছিল। কৃষি যন্ত্রপাতির দিকে আমরা দেখি, 1701 সালে ব্রিটিশ কৃষিবিদ ও উদ্ভাবক জ্যাথ্রো টাল সিড ড্রিল মেশিন আবিষ্কার করেন, যার মাধ্যমে হচ্ছে স্বল্প সময়ে বীজ ছিটানো সম্ভব ছিল। 1730 সালে জোসেফ ফোলজা এর লাঙ্গল, 1784 সালে অ্যান্ড্রিউ মেলকিসের শস্য মারাই যন্ত্র আবিষ্কৃত হয়। এইসব আবিষ্কার কৃষিক্ষেত্রে কায়িক শ্রমের ক্ষেত্রটাকে সংকুচিত করে এবং কাজের গতিটাকে অনেক বেশি বাড়ায় দেয়। এর ফলে 1/4 কৃষি শ্রম হচ্ছে কি কমে যায় বা লাঘব হয়। কাগজ শিল্পের দিকে আমরা দেখি, 1798 সালে ফরাসি উদ্ভাবক নিকোলাস লুইস রবার্ট কাপড়ি শিটের মতো পেপার শিট হচ্ছে তোমার ওই যে দেখো পেপার শিট তৈরি যন্ত্র আবিষ্কার করেন। এর ফলে অন্যান্য ক্ষেত্রেও রোলিং শিট এবং
চলমান যে উৎপাদন প্রক্রিয়া এগুলো হচ্ছে অনুসরণ করা সম্ভব হয়। উল্লিখিত আবিষ্কারসমূহ ইংল্যান্ডকে বিশ্বের প্রথম শিল্পায়িত দেশের মর্যাদা দেয়। এর ফলে ইংল্যান্ড অল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করতে সক্ষম হয় এবং উদ্ধৃত পণ্য বিক্রয়ের জন্য বাজার অন্বেষণে মনোযোগ দেয়। বাজার প্রাপ্তির তাগিদ দেশটিকে নতুন নতুন উপনিবেশ স্থাপন করতে হচ্ছে তোমার উদ্বুদ্ধ করে। ইউরোপের আরও কিছু রাষ্ট্র ইংল্যান্ডকে অনুসরণ করলে বিশ্ব ঔপনিবেশিক যুগে হচ্ছে প্রবেশ করে। এখানে হচ্ছে তোমার বিভিন্ন ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার পর ইউরোপ ও আমেরিকায় সেই বিপ্লব ছড়িয়ে পড়ে। নিচে উল্লিখিত আবিষ্কারসমূহ এই বিপ্লবকে বেগবান করে। আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আবিষ্কারের কথা বললাম এগুলো এখানে একটু চার্ট আকারে দেওয়া আছে। এই জিনিসগুলো তোমরা হচ্ছে মনে রাখার ক্ষেত্রে বা মুখস্থ করার ক্ষেত্রে হচ্ছে একটু সহায়ক হতে পারে এই ফ্রেমগুলো বা এই চার্টগুলো, একটু দেখে নিও। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি যে ধারাবাহিক উন্নয়নটা আসলে কীরকম ছিল। শিল্প বিপ্লবের মূলে ছিল শিল্প প্রকৌশলবিদ্যার ধারাবাহিক উন্নয়ন। শিল্প উৎপাদন বৃদ্ধির জন্য যেসব যন্ত্র ব্যাপক ভূমিকা রেখেছে তার মধ্যে কম্বাসন ইঞ্জিনের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন নতুন প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগের মাধ্যমে পুরাতন যন্ত্রের উন্নয়ন এবং এর বহুমুখী প্রয়োগের ফলে শিল্পক্ষেত্রে একদিকে যান্ত্রিক শক্তির অপচয় রোধ করা যায়, সময় সাশ্রয়ী হয়, অপরদিকে পণ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্স সাংবাদিক ও সম্পাদক ক্যারোলিস মাথাস সময়ের সাথে সাথে শিল্পক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির পরিবর্তন কীভাবে পরিবর্তিত হয়েছে এবং বহুজাতীয় মূলধনী কোম্পানির বিকাশ কীভাবে ঘটেছে তা একটা টাইমলাইন টেবিলের মাধ্যমে উপস্থাপন করেছেন। আমরা দেখি 1765 সালে হচ্ছে আবিষ্কার করে কে? জেমস ওয়াট। আবিষ্কারক ছিলেন জেমস ওয়াট। তিনি কি আবিষ্কার করেন? স্টিম ইঞ্জিন। 1798 সালে এলি হুইটনি আবিষ্কার করেন হচ্ছেন কটন জিন। 1810 সালে হেনরি মাউসলে যন্ত্রপাতির ত্রুটিহীনতা নিশ্চিতকরণের কাজটা করেন। 1812 সালে মাইকেল ফ্যারাডে ডায়নামো বা মোটর আবিষ্কার করেন। 1835 সালে স্যামুয়েল কোল্ট কারখানায় অ্যাসেম্বলি লাইনটা হচ্ছে তোমার ঠিক করার কাজটা করেন বা অ্যাসেম্বলি লাইনটা ঠিক করেন। 1876 সালে নিকোলাস অটো অন্তর্দহন ইঞ্জিন তোমার হচ্ছে ইন্টারনাল যে ফুয়েল বার্নিং আছে সেটার মাধ্যমে যে ইঞ্জিনগুলো চলে সেগুলো আবিষ্কার করেন। 1924 সালে ওয়াল্টার শুয়ার্ট কোয়ালিটি কন্ট্রোল চার্টার নামে একটা জিনিস তৈরি করেন। 1960 সালের দশকে হেনরি ফোর্ড হচ্ছে স্বল্প খরচে কীভাবে বিপুল উৎপাদন করা যায় সেই জিনিসটা নিশ্চিত করেন। 1960-এর দশকে জন হোয়াইট ম্যাটেরিয়াল হ্যান্ডলিং হ্যান্ডবুক তৈরি করেন। 1960-এর দশকে হচ্ছে তোমার তথ্য সংরক্ষণ পুনরুৎপাদন প্রক্রিয়াটা হচ্ছে নিশ্চিত করা হয় ওই সময়ের মধ্যে। 1960-এর দশকে উচ্চগতি সম্পন্ন সংরক্ষিত প্রোগ্রাম ভিত্তিক যে ডিজিটাল কম্পিউটার সেটাও হচ্ছে তোমার কি হয়? ডেভেলপ হয়। এইভাবে 1960 সালে শেষে অ্যালেন প্রিটস্কার সিমুলেশন মডেলিংটা হচ্ছে ডেভেলপ করেন। 1960 সালে আবার জোসেফ অর্লিকি ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং যেটা এমআরপি সেটা হচ্ছে তিনি ডেভেলপ করেন। 1961 সালে জেনারেল মোটরস ফ্যাক্টরিতে রোবট আর্মের ব্যবহার নিশ্চিত করেন। তারপর হচ্ছে 1970 সালে টয়োটা কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে 50% ডিফেক্ট রিডাকশনের কাজটা নিশ্চিত করে। 1973 সালে টয়োটা জাস্ট ইন টাইম প্রোডাকশনটা একদম হচ্ছে ঠিকঠাক মতো নিশ্চিত করে, মানে জাস্ট ইন টাইম মানে একদম অ্যাকুরেট টাইমে তারা প্রোডাকশনটা নিশ্চিত করতে সক্ষম হয়। 1979 সালে পিসি বা পার্সোনাল কম্পিউটার হচ্ছে তোমার আবিষ্কৃত হয়। সেখানে হচ্ছে সিআইএম সমন্বিত সিএডি এবং সিএএম এর ব্যবহার হয়। 1991 সালে হচ্ছে 55টা দেশে ISO 9000 মানসম্পন্ন পণ্যের ব্যবহার শুরু হয়। এইভাবে আমরা হচ্ছে এই টাইম টেবিলটা থেকে কিভাবে শিল্প বিপ্লবটা এই সময়টাতে ধীরে ধীরে এগিয়ে গেছে 1765 সাল থেকে এই টেবিলটার মাধ্যমে আমরা হচ্ছে টাইম লাইনটা দেখতে পাই বা বুঝতে পারি। তারপরে আমরা দেখি পরবর্তী টপিকে শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ড আসলে কীরকম ছিল, ওই ইংল্যান্ডের রূপ কেমন ছিল, ওই ইংল্যান্ডের ব্যবহার বা ওই ইংল্যান্ডের যে হচ্ছে তোমার শিল্প বিপ্লবের যেই বিভিন্ন গুণাবলী বা বিভিন্ন কোয়ালিটিটাকে তারা কীভাবে ব্যবহার করেছিল, কীভাবে সেটা থেকে মানে উপকৃত হয়েছিল, বেনিফিটেড হয়েছিল, সেগুলো আমরা একটু দেখব। চলো দেখি। শিল্প বিপ্লবের প্রভাব ব্যাপক ও সুদূরপ্রসারী, কারণ ইংল্যান্ডের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় সহ সব ক্ষেত্র এই বিপ্লবের বাঁধ ভাঙা জোয়ারের মতো পরিবর্তন আনে। আর সুদূরপ্রসারী এই কারণে এই বিপ্লবের ফলাফল এখনও ক্রিয়াশীল, এখনও চলতেছে। শিল্প বিপ্লবের পথ ধরে যে ঔপনিবেশিক যুগের সূত্রপাত ঘটে তার পরবর্তী স্তর অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির কল্যাণে আজ বিশ্ব একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে গ্লোবাল ভিলেজে পরিণত হওয়ার প্রথম রিজনটা কি বা মেইন রিজনটা কী ছিল, তাহলে আমরা কি বলবো? শিল্প বিপ্লবের পথ ধরে যে ঔপনিবেশিক যুগের সূত্রপাত ঘটে তার পরবর্তী স্তর অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির কল্যাণে আজকে বিশ্বটা কি হচ্ছে? একদম গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তারপর আমরা দেখি
কারখানা প্রথার উদ্ভবটা হয় অর্থনৈতিক অবস্থায়। শিল্প বিপ্লবের ফলে কায়িক শ্রমের পরিবর্তে যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থা প্রবর্তিত হয়। বুর্জোয়া ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে কারখানা স্থাপন করে, তারা সেখানে শ্রমিকদের জড়ো করে কারখানা ভিত্তিক উৎপাদন চালু করে। এর ফলে কুটির শিল্প ধ্বংস হয়ে যায় এবং কারখানাগুলো সেই স্থান দখল করে নেয়। অবশ্যই এর ফলে পূর্বের তুলনায় উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। 1801 থেকে 1815 সালের মধ্যে ইংল্যান্ডের শিল্প উৎপাদন বার্ষিক 4 ভাগেরও বেশি হারে বৃদ্ধি পায়। জাতীয় আয় একদিকে কৃষির অবদান 32.5 থেকে 22 ভাগে নেমে আসে, অন্যদিকে শিল্প খাতের অবদান শতকরা 23.4 থেকে 36.5 ভাগে উন্নীত হয় বা বৃদ্ধি পায়। অনুরূপভাবে কলকারখানায় নিয়োজিত জনসংখ্যা উল্লিখিত সময়ের মধ্যে শতকরা 30 থেকে 43 ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। 1850 সালে নাগাদ 1850 সাল নাগাদ ব্রিটেনের প্রায় 5 লক্ষ লোক শুধু বস্ত্রশিল্পে নিযুক্ত ছিল। একই বছর বিশ্বের যত লোহা উৎপাদিত হয়েছে তার অর্ধেক হয়েছিল ইংল্যান্ডের কারখানাগুলোতে। ইংল্যান্ডে উৎপাদিত পণ্য বিশ্বের প্রায় সব দেশেই কি হতো, রপ্তানি হতো। অর্থনৈতিক অবস্থার দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব পুঁজিবাদের উদ্ভব ঘটে সেখানে। শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর বৃহৎ শিল্পের যখন প্রসারটা ঘটে তাতে ব্যাপক পুঁজি বিনিয়োগের প্রয়োজন হয়, যার যোগান দেওয়া ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে আসলে সম্ভব ছিল না। এর ফলে পুঁজিপতি শ্রেণী বা অর্থলগ্নকারী প্রতিষ্ঠানগুলো শিল্পে পুঁজি বিনিয়োগ করে, আর এভাবে তারা শিল্প উৎপাদন ব্যবস্থার সমগ্র মালিকানা নিজেরা করায়ত্ত করে নেয়। শিল্প মালিকরা বিশ্ববাজারে বিক্রয়ের জন্য দেশীয় চাহিদার চাইতে বেশি পণ্য উৎপাদন করে এবং ইচ্ছামতো মূল্য বেঁধে দেয়। এইসব পণ্য দেশে বিদেশে বিক্রি করে অর্জিত মুনাফা আবার শিল্পে বিনিয়োগ করে। এভাবে দেশের উৎপাদন ব্যবস্থা একচেটিয়াভাবে পুঁজিপতিদের হাতে চলে যায়। পুঁজিপতি শ্রেণীর লক্ষ্য হয় শ্রমিকদের কম মজুরি দিয়ে বেশি মুনাফা করা। জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের ভাষায় ধনী আরো ধনী হয় আর গরিব আরো গরিব হয়ে যায়। আচ্ছা, তারপর নতুন নতুন শহরের সৃষ্টি হয়। শিল্প বিপ্লবের ফলে যেসব এলাকায় লৌহ কয়লা উৎপাদন শুরু হয় সেসব এলাকার কাছে কাছে নতুন নতুন শহর তৈরি হয়। কেননা কারখানায় কাজ পাওয়ার উদ্দেশ্যে দলে দলে মানুষ কি করতো, গ্রাম থেকে এসে শহরে পাড়ি জমাতো এবং যেখানেই পাড়ি জমাতো সেখানে কি বসতি স্থাপন করতো। যেমন ব্রিস্টল, বার্মিংহাম, লিভারপুল, শেফিল্ড জনসংখ্যা বহুল নগরে পরিণত হয়। অবশ্য অপরিকল্পিতভাবে বেড়ে ওঠে সব নগরে না ছিল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আর না ছিল আলো বাতাসের ব্যবস্থা। ঘিঞ্জি হয়ে গড়ে উঠেছিল এইসব নগর। এই জন্য এগুলোকে বলা হতো ব্যারেক্স ফর চিপ লেবার্স, নট হোম ফর সিটিজেন। অর্থাৎ তোমার সস্তা শ্রমিকদের জন্য এগুলো এক ধরনের ব্যারেকের মতো ছিল, কিন্তু এগুলো সিটিজেন বা নাগরিকদের জন্য উন্নত বাসস্থান বা হোম, ঘর ছিল না, গৃহ ছিল না। তারপর আমরা দেখি কৃষি প্রধান দেশ থেকে কিভাবে দেশটা আস্তে আস্তে শিল্প প্রধান দেশে রূপান্তর হয়। শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডে কৃষি ছিল কি আয়ের প্রধান উৎস, কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে বৃহৎ ভূস্বামী ও পুঁজিপতিদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। তারা অধিক মুনাফার আশায় কারখানা স্থাপন করে এবং বিভিন্ন দ্রব্য উৎপাদনে তাদের মূলধনটা খাটাতে শুরু করে। এভাবে কৃষিকাজের গুরুত্বটা আস্তে আস্তে কমে যায়, ফলে বেকার কৃষি শ্রমিকরা শহরে শিল্প শ্রমিকে পরিণত হয়। উৎপাদন বৃদ্ধি পায়। শিল্প বিপ্লবের অন্যতম প্রধান অর্থনৈতিক ফল হলো উৎপাদন বৃদ্ধি। এর পরিসংখ্যানে দেখা যায় 1760 থেকে 1850 সাল পর্যন্ত ইংল্যান্ডের আমদানি 12 গুণ এবং রপ্তানি 13 গুণ বৃদ্ধি পায়। কয়লার উৎপাদন 1815 সালে 3 কোটি টন থেকে 1848 সালে 5 কোটি টনে উন্নীত হয়। 1850 সালে সমুদ্রে যত মালবাহী জাহাজ চলতো তার 60% ছিল ব্রিটিশ জাহাজ। এই পরিসংখ্যানগুলো বা ব্রিটেনের উৎপাদন বৃদ্ধির সূচক বা সহায়ক। তারপর আমরা দেখি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। শিল্প বিপ্লবের ফলে ব্রিটেনের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নতি ঘটে। কেন বলতো, রেলপথ সৃষ্টি হয় বা তোমার রেল চলাচল আবিষ্কার হয়, রেল যন্ত্র আবিষ্কৃত হয়। আমরা দেখি 1838 সালে যেখানে সে রেলপথের দৈর্ঘ্য ছিল 490 মাইল, 1850 সালে এসে তা দাঁড়ায় 6621 মাইলে। স্টিমবোট আবিষ্কারের ফলে খালগুলোতে নৌকার মাধ্যমে পরিবহনের ব্যবস্থা করা হয়। 1761 সালে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে প্রথম ব্রিজওয়াটার ক্যানেল নির্মিত হয়। 2013 সালের মূল্যমান অনুযায়ী এই ক্যানেল নির্মাণে ব্যয় হয়েছিল 2,39,97,480 পাউন্ড। এর ফলে ওর্সলে থেকে ম্যানচেস্টার পর্যন্ত কয়লা পরিবহন সহজ হয়, কয়লার মূল্য 50% হ্রাস পায়। ব্রিজওয়াটার ক্যানেল নির্মাণের পথ ধরে 1774 সালে লিডস অ্যান্ড লিভারপুল ক্যানেল, 1789 সালে টেমস অ্যান্ড সেভারসন ক্যানেল নির্মিত হয়। এভাবে 1820 সালের মধ্যে ইংল্যান্ডে ব্যাপক ক্যানেল নেটওয়ার্কটা গড়ে ওঠে। খালভিত্তিক সফল যোগাযোগ ব্যবস্থার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে পরবর্তী সময়ে রেলওয়ে নেটওয়ার্কটাও কি হয়, ডেভেলপ হয়। ইংল্যান্ডে সর্বশেষ বৃহৎ যে খালটি খনন করা হয় তার নাম ম্যানচেস্টার শিপ ক্যানেল। 1894 সালে এটি উদ্বোধন করা হয়। ফিলিস ডিন এজন্য এই যুগকে
ক্যানেল পরিবহনের যুগ বলে অভিহিত করেছেন। 1819 সালে আমেরিকান বাষ্পচালিত জাহাজ সাভানা আটলান্টিক পাড়ি দিতে সক্ষম হলে সমুদ্রপথে বৈদেশিক যে যোগাযোগ সেটারও কি হয়, একটা বিপ্লব ঘটে যায়। জন ম্যাটকাফ, টমাস টেলফোর্ড ও জন ম্যাকডামের পিচ ঢালা রাস্তা উদ্ভাবিত হলে নতুন নতুন সড়কপথ উদ্ভাবিত হয় বা নির্মিত হয়। এতে একদিকে পণ্য পরিবহন দ্রুত ও সহজতর হয়, অন্যদিকে স্টেজ কোচের সাহায্যে যাত্রী পরিবহনে এক ধরনের বিপ্লব ঘটে যায়। সামাজিক অবস্থার দিকে যদি আমরা দেখি, ফরাসি দার্শনিক বার্গসন বলেন এই বিপ্লব মানবিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছে। দেখা যায় শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডে যে কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল তাতে সমাজে বুর্জুয়া বা মধ্যবিত্ত শ্রেণীর মর্যাদা, প্রভাব প্রতিপত্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। শিল্প বিপ্লবের ফলে এই শ্রেণীটি আরও প্রতিপত্তিশীল হয়ে ওঠে, কেননা ধনী ব্যবসায়ী উঠতি শিল্পপতিদের সবাই ছিল কি বুর্জুয়া শ্রেণী থেকে উদ্ভূত। এর ফলে সমাজে অভিজাত শ্রেণীর ক্ষমতা ও প্রতিপত্তি লোপ না পেলেও তারা হীনবল হয়ে ওঠে। এছাড়া ফ্রান্সের সামাজিক ও রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে যে বুর্জুয়া শ্রেণীর উদ্ভব ঘটে, ইংল্যান্ডে তা শিল্প বিপ্লবের মধ্য দিয়ে সম্পন্ন হয়। শিল্প বিপ্লবের মাধ্যমে গ্রামীণ কৃষি সমাজ ভেঙে শহরের শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে। নতুন নতুন কলকারখানা যদি গড়ে ওঠে, তখন কি হয়, দলে দলে মানুষ কাজের সন্ধানে শহরমুখী হয়ে যায়। এছাড়া যন্ত্রের মাধ্যমে চাষাবাদ করায় বহু মানুষ বেকার হয়ে যায়। যারা আগে চাষাবাদ করতো, যখন তোমার যন্ত্রের ব্যবহার চাষাবাদে ছিল না, তখন তো অনেক বেশি শ্রমিকের প্রয়োজন পড়তো, কারণ যন্ত্র তো একাই অনেক শ্রমিকের কাজ করতে পারে। তো যারা যন্ত্র যে শ্রমিকদের জায়গা দখল করেছিল, তারা কি হয়, কাজহীন বা কর্মহীন বেকার হয়ে পড়ে। ফলে তারা কি হয়, ধীরে ধীরে সকলেই শহরমুখী হয় এবং শহরে সস্তা শ্রমিকে পরিণত হয়। এইভাবে ভূমিহীন, গৃহহীন কারখানার শ্রমজীবী শ্রেণী সৃষ্টি হয়। এই শ্রমিকরা কম মজুরিতে সকাল থেকে সন্ধ্যা কাজ করত। একজন পুরুষ শ্রমিক দৈনিক 16 থেকে 17 ঘন্টা পরিশ্রম করে যে আয় করত, তাতে তার পরিবারের ভরণ পোষণ করা সম্ভব ছিল না। ফলে পরিবারের নারী এবং শিশুরাও কারখানা শ্রমিকে পরিণত হয়। এসব গৃহহীন স্বল্প আয়ের শ্রমিক শহরের বস্তিতে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে মানবতার জীবনযাপন করতে বাধ্য হয়। শিশুদের শিক্ষাদান, পরিবারের স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা না থাকায় শহরের শ্রমিক বস্তিগুলোর জীবন ছিল দুর্বিষহ। কার্ল মার্কসের মতে সূর্যালোকিত দিনের মাঝেও শ্রমিকের জীবন অন্ধকারে ঘনিয়ে আসে। কারখানার পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং যন্ত্রপাতিগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো যে শ্রমিকদের জীবনের নিরাপত্তাটা কি হতো, বিঘ্নিত হতো। তারপরে শিল্প বিপ্লব ইংল্যান্ডের সামাজিক স্তর বিন্যাসে নতুন মেরুকরণ ঘটায়। পূর্বে কৃষিভিত্তিক সামন্ত সমাজে ছিল প্রধানত দুটি শ্রেণী, লর্ড ও ভেসেল। ভেসেল মানে হচ্ছে প্রজা। এখন সমাজ বুর্জুয়া শ্রমিক শ্রেণীতে বিভক্ত হয়। বুর্জুয়াদের মধ্যে আবার ধনী, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এই তিনটি স্তর দেখা দেয়। শিল্প বিপ্লবের অপর একটি দিক হলো শিশুশ্রম। যেহেতু অল্প বয়স্ক বালক বালিকাদের দিয়ে কাজ করালে আসলে খুব বেশি তারা টাকার জন্য বা মজুরির জন্য তারা আসলে খুব বেশি প্রতিবাদ করতে পারতো না বা প্রতিবাদ করতে জানতো না, তাই তাদেরকে স্বল্প মজুরিতে ঘন্টার পর ঘন্টা খাটিয়ে নেওয়া যেত। এইভাবে ধীরে ধীরে শিল্প বিপ্লবের কারণে শিশুশ্রমের যে বিষয়টা ছিল সেটা আসলে অনেক বেশি কি হয়, প্রকট হয়ে পড়ে। ঠিক আছে। শুরুর দিকে শিল্প শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য কোনো আইন না থাকায় বুর্জোয়া শ্রেণীর অব্যাহত শোষণে ইংল্যান্ডের শ্রমিক সমাজে অসন্তোষ দানা বাঁধতে থাকে। এর ফলে শিল্প সমৃদ্ধ দেশগুলোতে সমাজতান্ত্রিক আদর্শ জনপ্রিয় হতে থাকে। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের জনসংখ্যার বিন্যাসেও কি হয়, চেঞ্জ আসে। গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ে, শহরগুলোতে কি হয়, বর্ধিত যে জনসংখ্যা, সেই কারণে অনেক বেশি তাদের উপর বার্ডেন তৈরি হয়, লোডেড হয়ে যায় তারা। ইংল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলে কলকারখানা বৃদ্ধি পেলেও দক্ষিণাঞ্চল হতে লোকজন উত্তরে চলে যায়। ফলে দেখা যায় যে দক্ষিণ ইংল্যান্ডটা আস্তে আস্তে তার ইম্পর্টেন্সটা হারাইতে থাকে। তারপর আমরা দেখব শিল্প বিপ্লবের ফলে রাজনৈতিক অবস্থাটা কীরকম ছিল। রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে। রাজনৈতিক ক্ষেত্রে অতীতে কী হতো, ভূস্বামী বা হুইগদের একচেটিয়া প্রভাব ছিল। এখন কি হয়, উৎপাদন ব্যবস্থার মালিকানা হস্তগত করে বুর্জুয়া পুঁজিপতি শ্রেণীর সম্পত্তিটা পাহাড় গড়ে ওঠে। সরকার তাদেরকে আর চটাইতে সাহস পাইতো না। বুর্জুয়াদের কাছে এত টাকা ছিল এবং তাদের কর সিস্টেম বলো বা তাদের পাওয়ারটা আসলে অনেক বেশি ছিল, তো সরকার তাদেরকে আর রাগাতে চেষ্টা করতো না। বুর্জুয়া শ্রেণী লক্ষ্য করে যে রাজনৈতিক অধিকার যদি তারা হাতে না পায়, তাহলে আসলে খুব তাদের যে শ্রেণী স্বার্থটা ওইটা রক্ষার কাজটা তারা ঠিকঠাক মতো করতে পারতেছে না। তারা তখন কি করে, তারা তখন রাজনৈতিক ক্ষেত্রেও মনোনিবেশ করে। দেখো, এই জন্য রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য তারা এগিয়ে আসে এবং ইতিহাসে বুর্জুয়া যুগে শুরু হয়। তারা এমনভাবে সংবিধান রচনা করে যে ভোটাধিকার তাদের হাতেই থাকে। আবার পুঁজিবাদী শোষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রমিক শ্রেণী ক্রমে ঐক্যবদ্ধ হতে থাকে। কারণ বুর্জুয়ারা কি করতো, লেবারদেরকে বা যে শ্রমিক শ্রেণী ছিল তাদেরকে প্রচণ্ড শোষণ চালাতো। তো তারা ধীরে ধীরে সংগঠিত হয়, তাদের মধ্যে তোমার অধিকার সচেতনতা দেখা দেয়। তারা পরে কি করে দেখো,
এই যে তারা সংঘবদ্ধ হয়, ফলে ট্রেড ইউনিয়ন আন্দোলনটা শুরু হয়। এই লক্ষ্যে গঠিত হয় শ্রমিকদের লেবার পার্টি। শ্রমিক শ্রেণী ধর্মঘট ইত্যাদির মাধ্যমে চাপ সৃষ্টি করে, ন্যূনতম মজুরি, শ্রমঘণ্টা, বাসস্থান, বীমা ইত্যাদি আইন পাশ করে নেয়। এক পর্যায়ে শ্রমিক শ্রেণীর ভোটাধিকারটাও কি হয়, আদায় করে নেয়। শিল্প বিপ্লবের ফলে পুরনো শহর ধ্বংস হয়ে নতুন নতুন শহর গড়ে ওঠে, জনসংখ্যার তোমার রদ বদল ঘটে। এই জন্য পার্লামেন্টের সংস্কারে দেখা দেয়, মানে সংস্কারের প্রয়োজন দেখা দেয়, পার্লামেন্টের সংস্কারের প্রয়োজন দেখা দেয়। শিল্প বিপ্লবের ফলে উদ্ধৃত অধিক উৎপাদিত পণ্য বিক্রির জন্য বিদেশ বাজার দখলের প্রয়োজনও দেখা দেয়। তখন কি হয় দেখো, ইউরোপের দেশগুলোর মধ্যে উপনিবেশ স্থাপন নিয়ে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের একটা তীব্র প্রতিযোগিতা শুরু হয়। আচ্ছা, এইভাবে আমরা শিল্প বিপ্লব পূর্ববর্তী যে সামাজিক অর্থনৈতিক যে রাজনৈতিক অবস্থাগুলো ছিল সেগুলো সম্পর্কে জানতে পারলাম। আজকের এই লেকচারটুকু এটুকুতেই সীমাবদ্ধ, এটুকুই আমরা শেষ করব। তো তোমরা ভালো করে এটুকু ক্লিয়ার করে নিও। কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের সমস্যার কথা আমাদেরকে জানাবে। আর চেষ্টা করবে ভালোভাবে যেন একটু বুঝে বুঝে পড়ে, একটু ভালোভাবে মুখস্থ করে মনে রাখার চেষ্টা করে, এক দুবার রিডিং পড়ে পরবর্তীতে যেন তোমরা ওই জিনিসগুলো চার্ট আকারে একটু দেখে দেখে জিনিসগুলো মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিতে পারো, সেই চেষ্টাটা করবে। আর কোথাও কোনো সমস্যা হলে তো আমরা আছি। ধন্যবাদ তোমাদেরকে। আজকে এই লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।